হচ্ছে কোষ এবং কোষের গঠন আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে এমসিকিউ অংশের জন্য যে কি কি পড়তে হবে আর কি, তোমাদের কিছুই লেখার দরকার নাই, আমি হচ্ছে এটা তোমাদেরকে দিয়ে দিব এবং এটা আরো সুন্দর করে লেখা আছে সেটা তোমাদেরকে দিব। আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি, কোথায় গেল, এই যে এইটার হচ্ছে পিডিএফটা হচ্ছে আমি দিয়ে দিব তোমাদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির বায়োম্যাগনেটিক ফাইল, এটার পিডিএফটা হচ্ছে ক্লাসের শেষে আমি তোমাদেরকে দিয়ে দিব। এখানে খুব সুন্দর করে হচ্ছে এগুলো সাজানো গোছানো আছে, এখান থেকে হচ্ছে তোমরা দেখে নিতে পারবা, কিছুই লিখতে হবে না। আপাতত ক্লাসে একটু বোঝার চেষ্টা করো যে ভাইয়া কি কি দিচ্ছে এবং কি কি পড়াচ্ছে, একটু বোঝার চেষ্টা করো। এই সুন্দর পিডিএফটা হচ্ছে দিয়ে দিব, খুব সুন্দর করে হচ্ছে সাজানো গোছানো আছে, এটা দিয়ে দিব, কিছুই লেখার হচ্ছে দরকার নাই। তাহলে চলো আমরা দেখি। ফার্স্ট ওয়ান, কোষ ও হচ্ছে কোষের গঠন, খুবই হচ্ছে অল্প পরিমাণে দেওয়া আছে যাতে হচ্ছে শেষ সময় তোমরা খুব সুন্দর করে হচ্ছে রিভিশন দিতে পারো। ফার্স্ট ওয়ান দেখো, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হচ্ছে এ টু জেড পড়তে হবে। আসলে আমরা এই নিউক্লিক অ্যাসিড থেকে কতটুকু পড়বো? ফার্স্ট ওয়ান দেখো, ডিএনএ এর গঠনটা পড়বা। কি পড়বা ভাইরা? ডিএনএ এর গঠনটা পড়বা। বিশেষ করে আমরা যেটাকে ডাবল হেলিক্স মডেল বলে থাকি, ডিএনএ দ্বিসূত্রাকার ডাবল হেলিক্স যে মডেল, সেই মডেলটা পড়তে হবে। তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিডের যে হচ্ছে গঠনটা আছে, নিউক্লিক অ্যাসিডের হচ্ছে গঠনটা জানতে হবে। যে নিউক্লিক অ্যাসিডের গঠনের কয়টা অংশ বলতো? 3টা অংশ, তাই না? যে হচ্ছে পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস, ফসফেট, এগুলো নিয়ে নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। পিউরিন বেসকে, পাইরিমিডিন বেসকে, এই যে যে টোটাল যে জিনিসটা আছে, এই টোটাল জিনিসটা কিন্তু জানার চেষ্টা করবা এখান থেকে। তারপরে দেখো যে জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়, এই বিষয়গুলো হচ্ছে আমরা টুকটাক জানার চেষ্টা করব। এতটুকু পড়লেই কিন্তু হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিডটা কিন্তু ক্লিয়ার, খুব বেশি পড়া না। তুমি জাস্ট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তুমি জাস্ট কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, পিডিএফ হচ্ছে আমরা দিয়ে দিব। এরপরে আস হচ্ছে কোড এবং হচ্ছে কি বলতো, কোডন। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু ব্যতিক্রম ধর্মী হচ্ছে প্রশ্ন এসে থাকে কিন্তু এই কোড এবং কোডন থেকে। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমরা তো অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো হচ্ছে অ্যানালাইসিস করে ফেলছো, তাই না? যে বিগত সালের প্রশ্নগুলো হচ্ছে তোমরা অ্যানালাইসিস করে ফেলছো। তো এই কোড এবং কোডন থেকে আমরা কি কি পড়তে পারি দেখো। স্টার্ট কোডন কোনগুলো, স্টপ কোডন কোনগুলো, এগুলো গতানুগতিক, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আসে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশালি একটা প্যাটার্নে প্রশ্ন হয়, তোমরা যারা এক্সকোশ্চেন সলভ করছো তারা দেখতে পারবা যে তোমাকে দিয়ে দিল যে আইসোলিউসিনকে নির্দেশ করার জন্য কতগুলো কোডন আছে, বলতে পারবা কেউ? আইসোলিউসিনকে নির্দেশ করার জন্য কতগুলো কোডন আছে? একটু কমেন্ট করে জানাও তো যে আইসোলিউসিনকে নির্দেশ করার জন্য কতগুলো কোডন থাকে, বলো দেখি। আইসোলিউসিনকে নির্দেশ করার জন্য কতগুলো কোডন থাকে, বলতে পারবা? দেখি তোমরা একটু কমেন্ট করো যারা ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিছো। এই যে তোমাদের বইতে একটা ছক আছে না একদম শেষে, সেই ছক থেকে হচ্ছে এই প্রশ্নটা দেয়। বেসিক্যালি সেই ছক থেকে হচ্ছে এই প্রশ্নটা দেয় যে আইসোলিউসিনকে, আমি ফর অ্যান এক্সাম্পল হিসেবে ধরছি, এইটাই আসছিল ব্যাপারটা, এটা না যে এই টাইপেরই হচ্ছে প্রশ্ন আসে। তো তোমরা একটু কমেন্টে জানাও তো যে আইসোলিউসিনকে নির্দেশ করার জন্য কতটি কোডন হচ্ছে কি বলতো থাকে, বলতে পারবা কেউ? তোমরা বিশ্বাস না হলে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনগুলো চেক করো, রিসেন্ট 5-7 বছরের কোশ্চেন চেক করো, দেখবা কোশ্চেন পেয়ে যাবা। রিসেন্ট 7-8 বছরের বা এই সিলেবাসের কোশ্চেনগুলো চেক করো, কি কেউ বলতে পারতেছে না? দেখবা আইসোলিউসিনকে নির্দেশ করার জন্য হচ্ছে তোমার 3টা কোডন পাওয়া যায়। কয়টা কোডন পাওয়া যায়? 3টা কোডন পাওয়া যায়। তারপরে দেখো প্রোলিনকে নির্দেশ করার জন্য 4টা কোডন পাওয়া যায়, লিউসিনকে নির্দেশ করার জন্য 2টা কোডন পাওয়া যায়। এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু চলে আসে। সো এই টাইপের কোশ্চেনগুলা তোমরা ভালো করে হচ্ছে একটু দেখবা, তাহলে বুঝতে পারছো যে স্টার্ট কোডন কি, স্টপ কোডন কি, এগুলো তো জানবাই। জানার পাশাপাশি হচ্ছে কোনটা কতগুলো হচ্ছে কোডনকে নির্দেশ করে, এটা হচ্ছে একটু জানার চেষ্টা করবো। আমি তোমাদের কমেন্ট দেখতে পারতেছি না, তোমরা কি সবকিছু ঠিকঠাক আছে? আচ্ছা দাঁড়াও তো দেখি, আমি হচ্ছে বের হয়ে আবার একটু ঢুকি। আর আমার হচ্ছে একটু ঠান্ডা লাগছে, হচ্ছে যদি
তোমাদের বুঝতে একটু সমস্যা হয় তাহলে একটু বলবা আমাকে, ঠিক আছে? ঠান্ডা লেগে হচ্ছে অবস্থা খারাপ আর কি। আচ্ছা, তারপরে দেখো যে মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, প্লাস্টিড, গোলগি বডি, নিউক্লিয়াস, এগুলো অ্যাজ ইউজুয়াল পড়ে ফেলবা, যে এগুলা বইতেই হচ্ছে খুব বেশি কোশ্চেন দেওয়া না, যে অ্যাজ ইউজুয়াল যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে পড়ে ফেলবা। তারপরে দেখো হচ্ছে বিভিন্ন অঙ্গাণুর হচ্ছে কি বিশেষ নাম। যেমন আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে প্রোটিন ফ্যাক্টরি কোনটাকে বলা হয়, তারপরে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটাকে বলা হয়, তারপরে হচ্ছে তোমার সুসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা কাকে বলা হয়, মাস্টার মলিকিউল কাকে বলা হয়, এই যে বিশেষ নামগুলো আছে এই বিশেষ নামগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এই যে বিভিন্ন অঙ্গাণুর যে হচ্ছে বিশেষ নামগুলো আছে এই বিশেষ নামগুলো হচ্ছে তোমাদেরকে কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আমি দ্রুতই যাব, প্রথমে একটু সময় নিচ্ছি, আমি 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব, তোমরা প্যারা নিও না, 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব, ওকে? তার এই বিশেষ নামগুলো হচ্ছে দেখবা। এবার আসো যে রিটেনের জন্য হচ্ছে আসলে কি কি দেখবা, আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে দেখো এই যে রিটেনগুলো হচ্ছে দেখতে হবে। এইটার সাথে কি করবা, লাস্ট ইয়ারের যে হচ্ছে কোশ্চেনগুলো আছে, এই যে আমি যে তোমাদেরকে হচ্ছে পিডিএফটা দিব, এই পিডিএফ এর মধ্যে হচ্ছে লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো পেয়ে যাবা। লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো পেয়ে গেলে হচ্ছে এই পিডিএফটার সাথেই লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো থাকবে, সেখান থেকে হচ্ছে লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো দেখে নিবা। আর এখানে যে হচ্ছে রিটেনগুলো আছে এই রিটেনগুলো একটু শেষ সময়ে দেখে যাবা। তো এটা গেল রিটেন নিয়ে হচ্ছে আমরা আর কথা না বলি, এই রিটেনগুলো ভালোভাবে পড়বা, দেখবা ইনশাল্লাহ এগুলো থেকেই হচ্ছে চলে আসবে। এরপরে যদি আমরা দেখি কোষ বিভাজন, খুবই ছোট চ্যাপ্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, বাট হচ্ছে মানে এই চ্যাপ্টারটা অল্প পড়ে বেশি পারা যায় এরকম আর কি, যে অল্প পড়লেই হয়ে যায়। এবার দেখো যে এমসিকিউ অংশের জন্য আমরা কি কি পড়বো, মিওসিস 1 এর বিভিন্ন ধাপ। ভাই মিওসিস 1 এর বিভিন্ন ধাপের মধ্যে হচ্ছে কি কি আছে বলতো? মিওসিস 1 এর বিভিন্ন ধাপের মধ্যে আছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই জিনিসগুলো জানবা, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই ধাপ সম্পর্কে জানবা। কোষ চক্র ও মাইটোসিসের বিভিন্ন ধাপ, বেশ সরি এটা মিওসিস প্রথমে লিখে ফেলছে। মিওসিস 1, দেখো মিওসিস 1 বলতে হচ্ছে যে আমরা যে মিওসিস বিভাজন দেখি, মিওসিসের হচ্ছে 2টা বিভাজন হয়, মিওসিস 1 আর হচ্ছে কি মিওসিস 2। তো মিওসিস 1 এর যে হচ্ছে বিভাজনগুলো আছে তার মধ্যে হচ্ছে এই যে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। লেপ্টোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস যেগুলো আছে সেইগুলো সম্পর্কে হচ্ছে পড়বা। এই যে আমি একটু লিখে দিচ্ছি, ডিপ্লোটিন, তারপরে হচ্ছে প্যাকাইটিন, এরপর হচ্ছে ডায়াকাইনেসিস, যে পয়েন্টগুলো আছে এইগুলো হচ্ছে একটু দেখবা। কোষ চক্র সম্পর্কে জানবা, এটা নিয়ে কথা না বলি। মাইটোসিসের বিভিন্ন ধাপ, মাইটোসিসের 2টা ধাপ, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসের হচ্ছে 5টা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই ধাপগুলো সম্পর্কে হচ্ছে জানার চেষ্টা করবা। অনিয়ন্ত্রিত মাইটোসিস থেকে খুবই বেসিক কোশ্চেন হয়, P53 ডিফেক্টিভ হলে অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়, তারপরে ক্যান্সার ট্যান্সার, এই 2 টার্মের যে জিনিসগুলো আছে একটু টার্মিনোলজিগুলো হচ্ছে জানার চেষ্টা করবা। এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে। কোষ বিভাজনের বেসিক পার্থক্য, কার নিউক্লিয়াস কয়বার, ক্রোমোজোম কয়বার, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কোনটা প্রত্যক্ষ বিভাজন, কোনটা পরোক্ষ বিভাজন, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে এইগুলো হচ্ছে এখান থেকে পড়ে ফেলবা, ঠিক আছে? এরপর আসো রিটেন। এই চ্যাপ্টার থেকে রিটেন আসার সম্ভাবনা কম, তারপরেও হচ্ছে এই যে এখানে যে রিটেনগুলো আছে এই রিটেনগুলো হচ্ছে তোমরা হচ্ছে একটু দেখতে পারো, যে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিসের পার্থক্য, এটা একটা ইম্পর্টেন্ট রিটেন। তারপরে হচ্ছে এই যে তোমার মাইটোসিসের গুরুত্ব, তারপরে হচ্ছে মিওসিসের গুরুত্ব, বানান ভুল করছে, মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আরেকটা কোশ্চেন আসতে পারে এরকম, যে হচ্ছে মাইটোসিস ও মিওসিসের পার্থক্য, মাইটোসিস এবং মিওসিসের যে হচ্ছে পার্থক্য আছে এই পার্থক্যটা থেকেও হচ্ছে কিন্তু রিটেন আসতে পারে। আমি বারবার বলতেছি যে এইটা রিটেনের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট নয়, বাট হচ্ছে তারপরে একটু দেখে যাবা। রিটেনটা বায়োলজি পিডিএফটা হচ্ছে তোমাদের বায়োলজি ক্লাসের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে। তন্ময় একটু টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা হচ্ছে পিন করে দাও, ঠিক আছে? এটা দেওয়া হবে। তারপরে দেখো
অণুজীব থেকে হচ্ছে আমরা কি কি দেখব, খেয়াল করো ভাইরাসের গঠন এবং ভাইরাস গঠিত রোগ। খেয়াল করো যে অণুজীব থেকে ভাইরাসের গঠন, ভাইরাসের গঠন থেকে আমরা কি কি পড়বো, ভাইরাস কি কি দ্বারা গঠিত, তাই না? ভাইরাসের হচ্ছে কি কি দ্বারা গঠিত এই বিষয়গুলো জানবা। প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, কখনো কখনো হচ্ছে এক্সট্রা একটা আবরণ থাকে, আবার কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে আমরা এনজাইম পেয়ে থাকি। এই যে যে চারটা পয়েন্ট এটা জানলা। তারপরে হচ্ছে দেখো ভিরিয়ন, ভিরয়েড, পিরিয়ন, নিউক্লিওক্যাপসিড, এই পয়েন্টগুলো হচ্ছে জানার চেষ্টা করবা। তারপরে দেখো কি বলছে, ভাইরাস গঠিত রোগ, ভাইরাসের কারণে কি কি রোগ হয়। আমরা বহুল প্রচলিত একটা ছন্দ আছে, হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ফ্লু ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো, তাই না? হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ফ্লু ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। এই বহুল প্রচলিত ছন্দটা দিয়ে হচ্ছে আমরা এটা মনে রাখতে পারি যে ভাইরাস গঠিত রোগ। তারপর দেখো ব্যাকটেরিয়ার উপকারিতা এবং সৃষ্ট রোগ। এখান থেকে দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে তোমার সায়েন্টিফিক নেম দিয়ে দেয় এই জায়গাটা থেকে, এই ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ এই জায়গাটা থেকে হচ্ছে দিয়ে দেয়। সো এটাও হচ্ছে একটু জানার চেষ্টা করবা আর কি। যেমন তোমাকে পরীক্ষা আসতে পারে যে নিউমোনিয়া হয় কোন ব্যাকটেরিয়া দ্বারা, ডিপ্লোকক্কাস নিউমোনি, তাই না? টাইফয়েড হয় কোন ব্যাকটেরিয়া দ্বারা, স্যালমোনেলা টাইফোসা, এই টাইপের হচ্ছে। তারপরে হচ্ছে তোমার দিতে পারে যে বটুলিজম ঘটে কি দ্বারা, ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম দ্বারা, এই টাইপের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো হচ্ছে কিন্তু আসতে পারে। তারপরে দেখো ম্যালেরিয়া পরজীবীর বিভিন্ন দশা এবং হচ্ছে কি প্রকারভেদ। তোমাদের বইতে হচ্ছে যে 4 প্রকার ম্যালেরিয়া পরজীবী সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে, তাদের সুপ্ত অবস্থা, তারপরে হচ্ছে তাদের যে তোমার কি বলে বিস্তৃতি দেখবা। নতুন তোমাদের যে হাসান স্যারের যে নতুন বই আছে, নতুন বইতে হচ্ছে একটা টপিকস অ্যাড করছে বিস্তৃতি, যে কোন ম্যালেরিয়া পরজীবী হচ্ছে কোন কোন অঞ্চলে পাওয়া যায়। এটা যাদের পুরাতন বই তারা হয়তো পাও নাই, বাট যারা হচ্ছে নতুন বই, ঠিক আছে, তাদের ওখানে হচ্ছে পাইছো। তারপরে কোন পরজীবী দ্বারা কোন রোগ হয়, তারপরে হচ্ছে তোমার কোন পরজীবীর হচ্ছে সৃষ্ট জ্বরের প্রকৃতি, কত ঘন্টা জ্বর হয়, এটা জানার চেষ্টা করবা। আর ম্যালেরিয়া পরজীবীর হচ্ছে বিভিন্ন দশা, এটা তো তোমরা জানোই যে হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগানি আর হচ্ছে কি বলতো হেপাটিক সাইজোগানি সম্পর্কে জানতে হবে, যে মানুষ এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে, আর হচ্ছে যে মশকি আছে সেটা হচ্ছে কি ডেফিনেটিভ হোস্ট বা বাধ্যতামূলক পরজীবী হিসেবে হচ্ছে কাজ করে। এই পয়েন্টগুলো হচ্ছে একটু জানার চেষ্টা করবা, তাহলেই হয়ে যাবে। এবার আসো যে এই চ্যাপ্টারটা থেকে কি কি হচ্ছে জানার চেষ্টা করবা। এই চ্যাপ্টারটা থেকে এই পর্যন্ত একটা প্রশ্ন আসছিল, আমি এক্স কোশ্চেন গুলো এখানে দেইনি, এক্স কোশ্চেন গুলো পরে আছে। একটা প্রশ্ন আসছিল যে হচ্ছে তোমার ফ্লাজেলা এবং পিলির মধ্যে পার্থক্য লিখতে বলছিল, লাস্ট ইয়ারেরই কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের, যে ফ্লাজেলা এবং পিলির মধ্যে পার্থক্য আমি দেখাবো, শেষে গিয়ে কোশ্চেন গুলো দেখাবো। আর এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো হচ্ছে পড়ার চেষ্টা করবে। এগুলো কিছুই না, সব পড়া আছে এইখানে, যা দেখতেছো তোমাদের সব পড়া আছে, জাস্ট একটু হচ্ছে নতুন আঙ্গিকে পড়বা, দ্যাটস ইট। জাস্ট হচ্ছে এটাকে হচ্ছে একটু নতুন আঙ্গিকে পড়বা, তাহলেই হচ্ছে হয়ে যাবে। জাস্ট হচ্ছে এটাকে একটু নতুন আঙ্গিকে পড়বা, তাহলেই হচ্ছে হয়ে যাবে। আর নোটটা আমি দিয়ে দিব, আমি তোমাদেরকে হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি যে নোট কোথায় দিব, দাঁড়াও হচ্ছে, হ্যাঁ ওকে, দাঁড়াও, ওকে দেখো লিঙ্কটা দিয়ে আমি পিন করে দিছি, এখানে গেলে হচ্ছে পেয়ে যাবা। তারপরে আস হচ্ছে নগ্নবীজি এবং হচ্ছে আবৃতবীজি। এই চ্যাপ্টারটা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকবারই দেখা যায় রিটেন কোশ্চেন আসে, এমসিকিউ প্রশ্ন আসে, মানে তুমি ধরে নিতে পারো যে এই চ্যাপ্টারটা থেকে তুমি একটা রিটেন পাবা। আমি শেষে দেখাবো যে রিটেনের জন্য 4টা চ্যাপ্টার পড়লেই হয়, আমি শেষে দেখাবো। তার মধ্যে এইটা হচ্ছে একটা চ্যাপ্টার যে তুমি এখান থেকে একটা হচ্ছে এমসিকিউ, 2টা এমসিকিউ হতে পারে এবং একটা রিটেন মাস্ট কমন পাবা। এই নগ্নবীজি আবৃতবীজিটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার। তাহলে দেখো এখান থেকে আমরা কি কি পড়বো। নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য, বিশেষ করে ব্যতিক্রমী বৈশিষ্ট্যগুলো। ভাইয়া ব্যতিক্রমী বৈশিষ্ট্য কোনগুলো? যেমন মনে করো নগ্নবীজি উদ্ভিদে দিন এসেক ঘটে না, এফিড্রাতে দিন এসেক ঘটে, জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না, ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না, নেটাম ব্যতিক্রম। এই যে যে এক্সেপশনাল যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই এক্সেপশনাল বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা কি কিন্তু হচ্ছে
মনে রাখার চেষ্টা করবো। হ্যাঁ, সেকেন্ড পেপারও আছে, ফার্স্ট পেপার শেষ করি, এরপরে সেকেন্ড পেপার। তারপরে দেখা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের বিভাগ পরিচিতি। নগ্নবীজি উদ্ভিদের 4টা বিভাগ আছে, বিভাগ পরিচিতি গুলো সম্পর্কে জানবা, বাংলাদেশে প্রাপ্ত নগ্নবীজি উদ্ভিদ গুলো সম্পর্কে জানবা, তাহলেই মোটামুটি হচ্ছে হয়ে যাবে। এবার আসো অমরা বিন্যাস, পুষ্পপত্র বিন্যাস, পোয়েসি এবং মালবেসি গোত্রের উদাহরণ। খেয়াল করো, এখান থেকে সাইন্টিফিক নেম কিন্তু আসতে পারে। ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকবারই দেখা যায় যে রিটেনের মধ্যেও সাইন্টিফিক নেম দেয় এবং হচ্ছে এমসিকিউতেও সাইন্টিফিক নেম দেয়। সো এই যে এখান থেকে তোমাকে সাইন্টিফিক নেম পড়তে হবে বেসিক্যালি, কোনটা পোয়েসি গোত্রের উদ্ভিদ, কোনটা মালভেসি গোত্রের উদ্ভিদ, এখান থেকেই হচ্ছে এক্সাম্পল আকারে সাইন্টিফিক নেমটা দিয়ে দিতে পারে। যেমন তোমাকে হচ্ছে সাইন্টিফিক নেম দিয়ে দিল যে সিনডন ডেকটাইলন, এটা কার সাইন্টিফিক নেম, বা দুর্বাঘাসের সাইন্টিফিক নেম কি, সিনডন ডেকটাইলন, তাহলে অ্যান্সার করতে হবে কি বলতো, দুর্বাঘাস। এই টাইপের করেও কিন্তু প্রশ্ন দিতে পারে। আবার দেখবা লাস্ট ইয়ারে প্রশ্ন ছিল এরকম, নিম্নোক্ত প্রাণীগুলোর হচ্ছে বৈজ্ঞানিক নাম লিখো। প্রাণীগুলোর নাম দিয়ে তাদেরকে কি করতে বলছে বলতো, বৈজ্ঞানিক নাম লিখতে বলছে, তাই না? প্রাণীগুলোর নাম দিয়ে কি করতে বলছে, বৈজ্ঞানিক নাম লিখতে বলছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যে এখান থেকেও কিন্তু যে লাস্ট এবার গতবার হচ্ছে প্রাণীর নাম দিছে, এর আগে একবার কোশ্চেন করছে তখনও প্রাণীর নাম দিছে। সো এবার টিচাররা ভাবতে পারে যে এতদিন তো প্রাণীর নাম দিয়ে দিলাম, তো আজকে একটা উদ্ভিদের নাম দিয়ে হচ্ছে প্রশ্ন করে ফেলি যে নিম্নোক্ত উদ্ভিদগুলোর হচ্ছে বৈজ্ঞানিক নাম লেখো। সো সেই ক্ষেত্রে কিন্তু এই পোয়েসি এবং মালভেসি গোত্রের যে হচ্ছে উদ্ভিদগুলো আছে এদের বৈজ্ঞানিক নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো পোয়েসি এবং মালভেসি গোত্রের পার্থক্যগুলো পড়বা, যে পরাগরেণু কেমন, তারপরে ফল কেমন, ফুল কেমন, এই টাইপের যে পার্থক্যগুলো আছে সেগুলো দেখবা। আর লাস্ট ওয়ান দেখবা নগ্নবীজি ও আবৃতবীজির পার্থক্য। এদের বেসিক পার্থক্য হচ্ছে এদের ফল, যে নগ্নবীজির ক্ষেত্রে হচ্ছে তোমার হ্যাপ্লয়েড আর আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে কি বলতো, ট্রিপ্লয়েড। একটাতে দিনিশেক ঘটে আর একটাতে কি বলতো, দিনিশেক ঘটে না। এই যে বেসিক জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে তোমরা একটু জানার চেষ্টা করবা। ওকে, তারপরে হচ্ছে দেখো এই যে লিখিত অংশের জন্য হচ্ছে কি কি পড়বা। এখান থেকে 2-3টা লিখিত আছে খুবই ইম্পর্টেন্ট। যেমন লাস্ট 2 ইয়ারে এই প্রশ্নটা আমার সাজেশনে একদম সৃষ্টি লগ্ন থেকেই ছিল। দেখো আমি সবসময় বলি যে তুমি যদি পার্থক্য লিখতে পারো তাহলে তুমি বৈশিষ্ট্য লিখতে পারবা, তুমি যদি পার্থক্য লিখতে পারো বৈশিষ্ট্য লিখতে পারবা। লাস্ট ইয়ারে প্রশ্ন আসছে পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য লিখো, তার আগের ইয়ারে প্রশ্ন আসছে মালবেসি গোত্রের বৈশিষ্ট্য লিখো। এই কারণে আমি সবসময় এটাকে এইভাবে দেই যে পোয়েসি এবং মালবেসি গোত্রের পার্থক্য লিখো। তুমি যদি পার্থক্য পারো তাহলে কিন্তু বৈশিষ্ট্য বেড়ে যাবে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এবার আর দিবে না কারণ অলরেডি 2বার দিয়ে ফেলছে। তবে এই যে এটা খুব ইম্পর্টেন্ট, নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের কি বলতো পার্থক্য লিখো। তারপরে দেখো এখানে আমি দিছি বৈজ্ঞানিক নাম লিখো, কিছু উদ্ভিদের হচ্ছে বৈজ্ঞানিক নাম লিখতে বলছি। তারপরে এই যে এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বাংলাদেশে প্রাকৃতিক ভাবে হচ্ছে প্রাপ্ত নগ্নবীজি উদ্ভিদগুলোর হচ্ছে নাম লিখো, বাকিগুলোও পড়বা। তবে এই 3টা কোশ্চেন, আরেকটা কোশ্চেন আমি এটা এবার অ্যাড করছি, এটা আগে ছিল না। এবারের কোশ্চেনটা হচ্ছে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লিখো। ঠিক আছে, এই যে তোমার এই 3টা কোশ্চেন, এই তিনটা কোশ্চেন আর এই কোশ্চেনটা, এই 4টা কোশ্চেন হচ্ছে এখান থেকে একটু জোর দিয়ে পড়বা। এই 4টা কোশ্চেন এখান থেকে হচ্ছে একটু জোর দিয়ে পড়বা। এখান থেকে হচ্ছে আসার সম্ভাবনা, ভালো আসার সম্ভাবনা, মানে হচ্ছে প্রচুর আসার সম্ভাবনা আছে। ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, তারপর আসো টিস্যু ও টিস্যুতন্ত্র। এখান থেকেও 2 বছর হচ্ছে রিটেন কোশ্চেন করছে এবং টানা 2 বছর, লাস্ট 2 বছর না, তার আগের 2 ইয়ার্স টানা কোশ্চেন করছে, এখান থেকে রিটেন কোশ্চেন করছে। এমসিকিউ খুব কম আসে। এমসিকিউ কি জানবা, জাইলেম এবং ফ্লোয়েম সম্পর্কে ডিটেলস জানবা। তবে একটা জায়গা থেকে এমসিকিউ প্রচুর আসে, সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডল। আমার মনে হয় লাস্ট 5 বছরে মনে হয় 5 বারই কোশ্চেন করছে, 5 বার নাও করলে লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে হচ্ছে 3 থেকে 4 বারই হচ্ছে এখান থেকে কোশ্চেন করছে, যে ভাস্কুলার বান্ডলের হচ্ছে ওই প্রকারভেদ দিয়ে এক্সাম্পল লিখতে বলছে, যে সংযুক্ত ভাস্কুলার বান্ডল কোনটা, সমদ্বিপার্শ্বীয় কোনটা, সমপার্শ্বীয় কোনটা, লেপ্টোসেন্ট্রিক কোনটা, হাইড্রোসেন্ট্রিক কোনটা, এই টাইপের হচ্ছে কোশ্চেন গুলো কিন্তু লাস্ট হচ্ছে একদম 3-4 বছরের টানা আসছে তোমরা যদি দেখো। সো এই টপিকসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটির জন্য। এরপর জাইলেম এবং ফ্লোয়েম সম্পর্কে জানবা, জাইলেম কোন কোন কোষ দ্বারা গঠিত, জাইলেমের মৃত কোষকে, জীবিত কোষকে, ফ্লোয়েমের জীবিত কোষকে, ফ্লোয়েমের মৃত কোষকে, ফ্লোয়েম কোন কোন কোষ দ্বারা গঠিত, এই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে ডিটেলস জানবা। তারপর হচ্ছে এক্সার কি, অ্যান্ডার কি, মেসার কি, ঠিক আছে, এই বিষয়গুলো জানবা। এবার আসো
টিস্যুতন্ত্রের বিভিন্ন অংশ, এই জায়গা থেকেও প্রশ্ন আসে ঢাকা ইউনিভার্সিটিতে, তবে কম। যেমন টিস্যুতন্ত্রের বিভিন্ন অংশ থেকে আসলে কিভাবে প্রশ্ন আসে, তোমাকে প্রশ্ন দিয়ে বলবে, অপশন দিয়ে বলবে নিচের কোনটি এপিডার্মাল টিস্যুতন্ত্রের অন্তর্গত, নিচের কোনটি ভাস্কুলার টিস্যুতন্ত্রের অন্তর্গত, নিচের কোনটি ফান্ডামেন্টাল বা ভিত্তি টিস্যুতন্ত্রের অন্তর্গত বা গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অন্তর্গত। তার মানে আমি সবসময় বলি যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন যে বাকিদের চেয়ে একটু হলেও তারা একটু ইউনিকনেস ফলো করে। যেমন এই যে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অন্য জায়গায় খুব একটা আসে না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসে, যে নিচের কোনটি এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্রের অন্তর্গত, নিচের কোনটি হচ্ছে তোমার ভিত্তি টিস্যুতন্ত্র, নিচের কোনটি হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্রের অন্তর্গত, এই টাইপের প্রশ্নগুলোও কিন্তু আসে। সো একটু চোখ বুলায় যাবা যে কোনগুলো এপিডার্মাল, কোনগুলো ভাস্কুলার, কোনগুলো হচ্ছে গ্রাউন্ড, একটু হচ্ছে চোখ বুলায় যাবা, তাহলেই হচ্ছে হয়ে যাবে। তারপর আসো হচ্ছে লিখিত। লিখিত নিয়ে হচ্ছে আমি এখান থেকে কথাবার্তা বলবো না, এই প্রশ্নটা ঘুরে পেঁচায় দুইবার আসছে, ঠিক আছে। এখানে চারটা জিনিস আছে, একবীজপত্রীর কাণ্ড মূল, দ্বিবীজপত্রীর কাণ্ড মূল, এটার মধ্যে হচ্ছে পার্থক্য আকারে। পার্থক্য পড়লে বৈশিষ্ট্য পারবা, আমি সবসময় বলি পার্থক্য পড়ো, পার্থক্য পড়লে বৈশিষ্ট্য পারবা, পার্থক্য পড়লে বৈশিষ্ট্য পারবা, পার্থক্য পড়লে বৈশিষ্ট্য লেখা সহজ। তারপরে এবারের জন্য এই পয়েন্টটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। তারপরে লাস্ট ইয়ারে প্রশ্ন আসছিল ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য লিখতে বলছিল লাস্ট ইয়ারে। এইবারের জন্য এইটা পড়বা একটু ভালো করে, এই কোশ্চেনটা হচ্ছে ভালো করে পড়বা। শীর্ষক, নিবেশিত এবং পার্শ্বীয় ভাজক টিস্যুর মধ্যে যে হচ্ছে একটা পার্থক্য, এইটা হচ্ছে পড়তে পারো। আর ভাস্কুলার মণ্ডলের প্রকারভেদটাও যদি মন চায় রিটেনে দিয়ে দিতে পারে, কারণ রিটেনে তো অনেক নাম্বার আলটিমেটলি, ঠিক আছে, 10 নাম্বার না, একটা রিটেনে হচ্ছে 2.5 নাম্বার করে থাকে, হচ্ছে দিয়ে দিতে পারে। সো এটা হচ্ছে একটু পড়ার চেষ্টা করবা। ওকে, তারপর আসছে উদ্ভিদ সারী তত্ত্ব। উদ্ভিদ সারী তত্ত্ব এটা রিটেনের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেখো C3 ও C4 চক্রের পার্থক্য এবং উদাহরণ, ভেড়া বিক্রিয়া পড়ার দরকার নেই, বিক্রিয়া পড়ার দরকার নাই। C3 এবং C4 চক্রের পার্থক্য এবং উদাহরণ থেকে বিক্রিয়া পড়ার হচ্ছে দরকার নাই। কি পড়বা? C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থকে, C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থকে, C3 এর ক্ষেত্রে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে, C4 এর ক্ষেত্রে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে, তারপরে C3 এর ক্ষেত্রে অপটিমাম টেম্পারেচার কত, C4 এর ক্ষেত্রে অপটিমাম টেম্পারেচার কত, তারপরে ক্রান্স অ্যানাটমি কোথায় থাকে, কোথায় থাকে না, তারপরে হচ্ছে তোমার যে বান্ডল শীত কোষ কোথায় থাকে, কোথায় থাকে না। এই যে আমি যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো হচ্ছে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। এই পয়েন্টগুলো তোমরা হচ্ছে এই C3 এবং C4 থেকে পড়ার চেষ্টা করবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। C3 এবং C4 এর যে টোটাল যে পার্টটা আছে, বিক্রিয়া পড়ার দরকার নাই, ঢাকা ইউনিভার্সিটিতে বিক্রিয়া টিক্রিয়া খুব একটা আসে না। আমি যেগুলো বললাম এগুলো দেখবা, আর আনুষঙ্গিক জিনিসগুলো দেখবা। খনিজ লবণ প্রশোধন, ওই যে তোমার হচ্ছে 17টা পুষ্টি উপাদান, এই সেই প্রশোধন কয় প্রকার, পত্ররন্ধ্র খুলতে বন্ধ হতে কে ত্বরান্বিত করে, এই সেই ইমবাইবিশন কি, তারপরে হচ্ছে ব্যাপন কি, অভিস্রবণ কি, সংজ্ঞাগুলো জানবা। উদ্ভিদ পানি শোষণ করে অভিস্রবণ প্রক্রিয়ায়, বীজের অঙ্কুরোদ্গম হয় হচ্ছে কি ইমবাইবিশন প্রক্রিয়ায়, এই পয়েন্টগুলো হচ্ছে একটু জানার চেষ্টা করবা। শ্বসন সম্পর্কিত তথ্যগুলো দেখো, এখানে স্পষ্ট বলে দেওয়া আছে কোনো বিক্রিয়া লাগবে না, ঠিক আছে, কারণ বিক্রিয়া থেকে ঢাকা ইউনিভার্সিটিতে খুব একটা প্রশ্ন আসে না। তবে কোন বিক্রিয়া কোথায় সংঘটিত হয় এটা জানতে হবে, ক্রেবস সাইকেল কোথায় সংঘটিত হয়, গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়, এই পয়েন্টগুলো ভালো করে জানবা। চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশনের পার্থক্য, এইটা হচ্ছে বেসিক্যালি এই যে তোমার C3 আর C4 এর পার্ট, এটা বেসিক্যালি C3 এবং C4 এর পার্ট। তারপরে সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ, আলো, রঞ্জক পদার্থ, ক্লোরোপ্লাস্ট, এগুলো সম্পর্কে হচ্ছে একটু ধারণা নেওয়ার চেষ্টা করবা। ওকে, তারপরে হচ্ছে দেখো এরপরে কি আছে, যে লিখিত অংশ, গ্লাইকোলাইসিস, লিমিটিং ফ্যাক্টর, আলোক শোষণ, ফটোরেসপিরেশন। অনেক সময় দেখবা যে কোশ্চেনে লেজ লাগায় দেয়, যে একটা বড় কোশ্চেন আছে, বড় কোশ্চেনের সাথে হচ্ছে ছোট্ট একটা হচ্ছে কোশ্চেন লাগায় দিছে, ঠিক আছে, ছোট একটা কোশ্চেন লাগায় দিছে। সো এই ছোট কোশ্চেনের মধ্যে এইগুলো থাকতে পারে, গ্লাইকোলাইসিস কি, লিমিটিং ফ্যাক্টর কি, আলোক শোষণ বা হচ্ছে ফটোরেসপিরেশন কি, এগুলো জানবা। আর হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এই যে এইগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, এটা অলরেডি চলে আসছিল, এটা আমার গতবারের ইয়াতেও ছিল, যে এইভাবেই ছিল প্রশ্নটা, সালোক সংশ্লেষণ, শ্বসনের বিক্রিয়া ও 3টি উপকারিতা অবলিক পার্থক্য। গতবার হচ্ছে আসছিল হচ্ছে পার্থক্য, যে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের হচ্ছে পার্থক্য লিখতে বলছিল। ওকে, এবার এই প্রশ্নটা একটু ভালো করে পড়বা তো, সবাত এবং অবাত শ্বসনের পার্থক্য। আমি 1 ঘন্টা সময় নিব, এর বেশি নিব না, ঠিক আছে। ওকে, সবাত এবং অবাত শ্বসনের হচ্ছে পার্থক্য, এইটা পড়বা।
তারপরে এই যে প্রসেদন এবং হচ্ছে অভিস্রবণের পার্থক্য এইটা পড়বা। আর এই যে নিচে দেখো চক্রীয় অচক্রীয়, তারপরে PS1 PS2 অন্ধকার এবং আলোক পর্যায়ের পার্থক্য। তুমি পার্থক্য পারলে বৈশিষ্ট্য পারবা, পার্থক্য পারলে হচ্ছে বৈশিষ্ট্য পারবা, সহজ হিসাব। সো এইগুলো একটু দেখার চেষ্টা করবা। ওকে, তারপরে আস হচ্ছে ফার্স্ট পেপারের লাস্ট অন জীব প্রযুক্তি। এখান থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে এর প্রয়োগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ কি কি, রেস্ট্রিকশন এনজাইম কোনগুলো, তারপর হচ্ছে প্লাজমিড কত প্রকার, কি কি, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ইম্পর্টেন্ট। বুঝতে পারছো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও হচ্ছে এর প্রয়োগ। তাহলে কি কি পড়বা এখান থেকে, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ, কি কি ধাপ, এটা একটা পড়তে হবে। তারপরে 2 নম্বরে হচ্ছে যেটা পড়বা সেটা হচ্ছে প্লাজমিড কত প্রকার, কি কি। এরপরে রেস্ট্রিকশন এনজাইম, লাইগেস এনজাইম সম্পর্কে হচ্ছে তথ্য জানার চেষ্টা করবা। এরপর হচ্ছে রেস্ট্রিকশন মানে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির প্রয়োগ কোনগুলো, যেমন হচ্ছে ইনসুলিন তৈরি, ইন্টারফেরন তৈরি, এগুলো কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে প্রয়োগ। এই জিনিসগুলো সম্পর্কে হচ্ছে জানার চেষ্টা করবা, তাহলেই হয়ে যাবে। এবার আসে হচ্ছে লিখিত অংশ। এখানে যে হচ্ছে লিখিত অংশগুলো আছে, লিখিত অংশগুলো হচ্ছে ভালো করে দেখবা। লাস্ট ইয়ারে যেটা চলে আসছিল জিন ক্লোনিং কি, এর সাথে হচ্ছে প্রশ্ন আসছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ সমূহ বিস্তারিত ভাবে লিখো। খেয়াল করছো, একদম সেম এইভাবেই হচ্ছে ছিল। বুঝতে পারছো, এইভাবেই ছিল, এইভাবে হচ্ছে আসছে। সো এই হচ্ছে ফার্স্ট পেপার। তো সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও তো তোমরা সবাই, একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও যে ফার্স্ট পেপার ক্লিয়ার কিনা। এরপর সেকেন্ড পেপার, সেকেন্ড পেপারে আরো কম পড়বো আমরা, সেকেন্ড পেপারে আরো কম পড়বো। সো সবাই একটু ভাইকে জানাও যে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও যে ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, সবাই একটু জানাও ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে যে হচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, ওকে। এবার আসো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো চলো, এই চ্যাপ্টারটা ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, সেটা রিটেন প্লাস এমসিকিউ বোথ, রিটেন প্লাস এমসিকিউ বোথ প্রচুর পরিমাণে হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট অন সকল পর্বের উদাহরণ বৈজ্ঞানিক নাম সহ পড়তে হবে, মাস্ট। এখান থেকে তুমি বলতে পারো 1 নাম্বার শিওর, 1 নাম্বার শিওর। যদি তোমার হচ্ছে এমসিকিউতে না আসে রিটেনে আসবে, এমসিকিউতে যদি না আসে তাহলে হচ্ছে রিটেনে আসবে, এমসিকিউতে না আসলে রিটেনে আসবে। সকল পর্বের উদাহরণ বৈজ্ঞানিক নাম সহ হচ্ছে পড়তে হবে। ওকে, এটা একটা বিষয়। করডাটা পর্বের সম্পূর্ণটা পড়বা, বিশেষ করে করডাটা পর্ব কোনগুলো খেয়াল করো, সকল পর্বের উদাহরণ বৈজ্ঞানিক নাম সহ। এনে কিন্তু আমি বৈশিষ্ট্যের কথা বলি নেই, এখানে আমি কি বৈশিষ্ট্যের কথা বলি নেই। তাহলে দেখো বৈশিষ্ট্য কোনগুলো সেগুলো আমি বলবো। করডাটা পর্বটা সম্পূর্ণ পড়বা, বিশেষ করে মাছের যে 3টা ক্লাস আছে, মাছের 3টা ক্লাস সম্পর্কে হচ্ছে ডিটেলস জানার চেষ্টা করবা, পার্থক্য আকারে দেখবা। আজমল স্যারের বইতে হচ্ছে পার্থক্য আকারে দেওয়া আছে, সেই হচ্ছে সেখান থেকে হচ্ছে পার্থক্য আকারে পড়ে ফেলবা। ওকে, তারপরে দেখো প্রতিসাম্যতা, সিলোম, ভ্রূণ স্তর, সংগঠন মাত্রা, এগুলো সম্পর্কে হচ্ছে জানার চেষ্টা করবা। এবার আসো যে 3টা পর্ব আছে, যে 3টা পর্ব সম্পর্কে একদম ডিটেলস পড়বা। ঠিক আছে, বৈশিষ্ট্য টৈশিষ্ট্য যা আছে সব ডিটেলস পড়বা। একটা পর্ব হচ্ছে মলাস্কা, আর্থ্রোপোডা, নিডারিয়া, মলাস্কা, আর্থ্রোপোডা, নিডারিয়া। এই 3টা পর্ব হচ্ছে এই মলাস্কা, আর্থ্রোপোডা, নিডারিয়া, এই 3টা পর্ব হচ্ছে একদম A to Z পড়ে ফেলবা। ঠিক আছে, এই 3টা পর্ব থেকে হচ্ছে যদি এগুলা মিস্টেক হয় তাহলে এই 3টা পর্ব থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা অনেক কিন্তু বেশি। তারপরে আসো যে হচ্ছে তোমার এখানে কিছু রিটেন প্রশ্ন দেওয়া আছে। এটা হচ্ছে ক্যাটল ফিশ, এখানে কিছু রিটেন প্রশ্ন দেওয়া আছে। এই রিটেন প্রশ্নগুলো সকল মেরুদণ্ড প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয় কেন। তারপরে হচ্ছে আমি মার্ক করে দিচ্ছি, এই যে এইটা পড়বা, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। এই 4টা প্রশ্ন খুব ভালো করে দেখবা। ঠিক আছে, এই 4টা প্রশ্ন খুব ভালো করে দেখবা। পিডিএফ দিয়ে দিব, ক্লাস শেষে দিয়ে দিব। দেখো ওই যে কমেন্ট বক্সে হচ্ছে লিঙ্ক দিয়েছি, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপের, ওখানে হচ্ছে দিয়ে দিব পিডিএফ। ওকে, এরপরে আসো প্রাণীর পরিচিতি। এখান থেকে এমসিকিউ আসতে পারে, রিটেন আসার চান্সেস কম। তাহলে দেখো প্রাণীর পরিচিতি থেকে এগুলো নিয়ে আমরা কথাবার্তা না বলি। ঘাসফড়িং থেকে কি কি আছে দেখো, রুই মাছ থেকে কি কি আছে, হাইড্রা থেকে কি কি আছে, এগুলো হচ্ছে একটু দেখবা।
তার মধ্যে এই নেমাটোসিস্টটা একটু ভালো করে পড়বা, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? নেমাটোসিস্ট আর হাইডার গঠন, একটোডার্মিস আর হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, তাই না, বা এন্ডোডার্মিস যাই বলো না কেন, যে হাইড্রাতে মেসোডার্ম নাই, মেসোডার্মের পরিবর্তে কি মেসোগ্লিয়া থাকে, তাই না? তাহলে হচ্ছে এন্ডোডার্ম আর হচ্ছে কি একটোডার্ম আর হচ্ছে কি বলতো এন্ডোডার্ম, এই দুইটার যে হচ্ছে গঠনটা আছে সেই গঠনটা হচ্ছে ভালো করে পড়ার চেষ্টা করবা। ওকে, তারপরে হচ্ছে এখানে রিটেন কোশ্চেন দেওয়া আছে। রিটেন কোশ্চেনের মধ্যে হচ্ছে এইটা ভালো করে পড়বা, এইটা ভালো করে পড়বা, এইটা ভালো করে পড়বা, এই তিনটা আর এইটা, এই চারটা কোশ্চেন ভালো করে পড়বা। সবই দেখে যায়, তবে এই চারটা কোশ্চেন হচ্ছে ভালো করে পড়বা, এই চারটা কোশ্চেন হচ্ছে ভালো করে পড়বা, এই চারটা কোশ্চেন ভালো করে পড়বা। আর ধৈর্য ধরো, 1 ঘন্টার মধ্যেই শেষ করে দিব, ধৈর্য ধরো, 1 ঘন্টার মধ্যেই হচ্ছে শেষ করে দিব। আর আমাদের হচ্ছে বন্দি পাঠশালা, বায়োলজি কিলার্স নেটওয়ার্ক এবং রোড টু ডিএমসি স্টেশন সম্মিলিত উদ্যোগে গুচ্ছ এবং কৃষি গুচ্ছ, বিশেষ করে কৃষি গুচ্ছ ডেডিকেটেড ব্যাচ কিন্তু 15 তারিখ সন্ধ্যা 7টায় লঞ্চ হবে। তোমরা সবাই সেখানে উপস্থিত থাকবা, ইনশাআল্লাহ বেস্ট একটা সার্ভিস পেতে যাচ্ছ। ওকে, তারপর আসো পরিপাক ও শোষণ। দেখো এখান থেকে কি কি পড়বা, এখান থেকে হচ্ছে এনজাইম গুলো ভালো করে পড়বা। এনজাইম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিক্রিয়া পড়ার দরকার নাই, কি পড়বা ভাইয়ারা, কোন এনজাইমটা কাকে ভাঙে এইটা ভালো করে মনে রাখবা, আর কোন ধরনের খাবারকে ভাঙে। তাহলে এনজাইম থেকে কি কি পড়বা, কাকে, কোন ধরনের আর হচ্ছে উৎস, কোথা থেকে উৎপত্তি লাভ করে, ঠিক আছে? যেমন আমরা যদি বলি যে টায়ালিন, ঠিক আছে, আমরা যদি বলি টায়ালিন কাকে ভাঙে, শর্করাকে ভাঙে, তার মানে হচ্ছে তোমার এটা কোন ধরনের এনজাইম, শর্করা বিশ্লেষী এনজাইম। আর এটা টায়ালিনের উৎস কি বলতো, লালারস, হচ্ছে টায়ালিন আর হচ্ছে কি মল্টেস, এটা কি লালারসে পাওয়া যায় না, তাহলে এদের উৎস হচ্ছে কি লালারস। এই যে তথ্যগুলো বললাম এইভাবে পড়বা। বিক্রিয়া ভেঙে ভেঙে কি তৈরি করতেছে এগুলো পড়ার দরকার নেই, এগুলো আসে না। এখানে দেখা একটা জিনিস দেওয়া আছে, কোষ রসায়ন অধ্যায়ে এনজাইমের ব্যবহার পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরে ফিরে প্রত্যেকবারই হচ্ছে 1-2টা করে হচ্ছে কোশ্চেন কিন্তু দিয়ে দেয় যে কোষ রসায়ন অধ্যায়ের এনজাইমের ব্যবহার। তোমরা যদি কোষ রসায়ন চ্যাপ্টারটা খোলো, দেখবা এই চ্যাপ্টারের একদম শেষের দিকে এনজাইমের ব্যবহার নামে হচ্ছে একটা টপিকস আছে। সো সেই এনজাইমের ব্যবহারটা ভালো করে পড়বা, যেমন রেনিন কিসে ব্যবহৃত হয়, ট্রিপসিনোজেন হচ্ছে কিসে ব্যবহৃত হয়, এই টাইপের যেগুলো আছে সেগুলো হচ্ছে খুব ভালো করে পড়তে হবে। আর গ্রন্থি সম্পর্কে জানবা, যকৃত, পাকস্থলীর যে হচ্ছে গ্রন্থিগুলো আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি, তারপর হচ্ছে আন্তরিক গ্রন্থি যেগুলো আছে সেগুলো জানবা। আর অগ্নাশয় গ্রন্থি সম্পর্কে হচ্ছে জানার চেষ্টা করবা, তাহলেই হচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, এরপর আসা হচ্ছে লিখিত অংশ, কি কি পড়বা। এই চ্যাপ্টার থেকে লিখিত হচ্ছে খুব বেশি যে ইম্পর্টেন্ট ব্যাপারটা তা না, তোর মধ্যে বিএমআই এর ম্যাথটা করবা। এই যে আমার বিএমআই এর ইয়া দেওয়া আছে, বিএমআই এর ম্যাথটা হচ্ছে ভালো করে করবা। আর এটা পড়তে পারো, এই দুইটা পড়তে পারো, ঠিক আছে? এই দুইটা একটু ভালো করে দেখবা, বিএমআই এর হচ্ছে ম্যাথ আর হচ্ছে উপরের যে কোশ্চেনটা আছে এটা একটু ভালো করে দেখবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তারপর আসা হচ্ছে রক্ত সঞ্চালন, একদম শেষের দিকে চলে আসছে আমরা। রক্ত সঞ্চালন, রক্তের বৈশিষ্ট্য উপাদান ভালো করে পড়বা। রক্তের বৈশিষ্ট্য উপাদান এগুলো তো জানোই, এগুলো নিয়ে আর কথাবার্তা না বলি। হৃৎপিণ্ডের গঠন ও রক্ত সংবহন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? হৃৎপিণ্ডের গঠনটা দেখবা, তারপরে এটার ভিতরে হচ্ছে যে টাইম জিনিসগুলো আছে, যে হচ্ছে ডায়াস্টোল, সিস্টোল, ডায়াস্টোলের শব্দ, সিস্টোলের শব্দ, কতবার স্পন্দিত হয়, তারপর হচ্ছে কোন ধমনী কোন ধরনের রক্ত সরবরাহ করে, কোন শিরা কোন ধরনের রক্ত সরবরাহ করে, এইগুলো সম্পর্কে হচ্ছে ডিটেলস জানবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, তারপর আসা হচ্ছে এখানে কিছু রিটেন দেওয়া আছে, এই রিটেন গুলো হচ্ছে পড়ার চেষ্টা করবা। তারপর আসো শ্বসন ও শ্বাসক্রিয়া, না পড়লেও চলে, এই দেখো অনেস্টার দিয়ে রাখছি, অ্যালভিওলাস, সারফেক্ট্যান্ট, ফুসফুস, একটু দেখে যাবা জাস্ট, ঠিক আছে? অ্যালভিওলাস, সারফেক্ট্যান্ট, ফুসফুস একটু জাস্ট হচ্ছে দেখে যাবা, বাকিটা আল্লাহ ভরসা। অ্যালভিওলাস, সারফেক্ট্যান্ট, ফুসফুস এটা দেখে যাবা, বাকিটা আল্লাহ ভরসা। ওকে, এখান থেকে রিটেনও খুব বেশি দেওয়া নাই, এগুলো দেখো, বাট এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার না, খুব যে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার
ব্যাপারটা তা না, একটু দেখে যাবা। এবার আসো চলনা অঙ্গ চালনা, এমসিকিউ আসবে, বাট তোমার রিটেনের জন্য এত ইম্পর্টেন্ট নয়। তাহলে দেখো বিভিন্ন অস্থির সংখ্যা এবং অবস্থান পড়বা, কোন অস্থি কোথায় অবস্থান করতেছে, কার সংখ্যা কত, যেমন তোমাকে দিয়ে দিল যে হচ্ছে মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কতটি, তাই না? তারপর হচ্ছে তোমাকে প্রশ্ন দিল যে হচ্ছে কার্পাল অস্থি কোথায় পাওয়া যায়, তারপরে হচ্ছে মনে করো তোমাকে প্রশ্ন দিল যে প্যারাইটাল অস্থি কোথায় পাওয়া যায়, এই টাইপের প্রশ্ন, যে সংখ্যা এবং অবস্থান। তারপরে মনে করো সার্ভাইকাল কশেরুকার, এই যে কশেরুকা যে টপিকসটা আছে এখানে, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির অনেক প্রিয় জায়গা। কশেরুকা থেকে দেখবা ঘুরে ফিরে প্রশ্ন করে, তাই না? কশেরুকার সংখ্যা কতগুলো, তারপরে হচ্ছে পূর্ণ বয়স্কে কশেরুকার সংখ্যা হচ্ছে কতগুলো, ঠিক আছে? এই যে যে জিনিসগুলো আছে তা এগুলো হচ্ছে ভালো করে হচ্ছে দেখার চেষ্টা করবা, এগুলো থেকে হচ্ছে তোমার কিন্তু প্রশ্ন আসে, বুঝতে পারছো? সো এগুলো হচ্ছে ভালো করে পড়বা। এরপরে দাঁড়াও, আরেকটা জিনিস আছে, আমি হচ্ছে একটু দেখে নিচ্ছি। তারপরে হচ্ছে পরশুকাটাও দেখতে পারো, পরশুকা থেকেও হচ্ছে মাঝে মাঝে কিন্তু প্রশ্ন চলে আসে, তবে কশেরুকা বেশি ইম্পর্টেন্ট, কশেরুকাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তারপরে অস্থি তরুণ অস্থির বৈশিষ্ট্য, পার্থক্য, অস্থি সন্ধি, এগুলো জানবা। বিভিন্ন অঙ্গের আবরণ জানবা, ফুসফুসের আবরণ কি বলতো, ফুসফুসের আবরণ হচ্ছে কি প্লিউরা, মস্তিষ্কের আবরণ কি বলতো মেনিনজেস, যকৃতের আবরণ হচ্ছে কি গ্লিসন ক্যাপসুল, তারপরে তোমার কিডনি বা বৃক্কের আবরণ হচ্ছে ক্যাপসুল, অস্থির আবরণ হচ্ছে কি পেরিঅস্টিয়াম, তরুণাস্থির আবরণ কি বলতো পেরিকন্ড্রিয়াম। এই যে আবরণগুলো বললাম, এই আবরণগুলো জানার চেষ্টা করবা, ওকে? তারপরে আসো দেখো লিখিত অংশ, এই চ্যাপ্টার লিখিতর জন্য এত ইম্পর্টেন্ট নয়, তারপরে হচ্ছে দেখতে পারো, ঠিক আছে? অস্থি এবং তরুণাস্থির পার্থক্যটা পড়বা, এটা লিখিততে আসার মতো হচ্ছে একটা প্রশ্ন, ঠিক আছে? অস্থি এবং তরুণাস্থির পার্থক্যটা দেখবা। তারপরে দেখো মানব দেহের প্রতিরক্ষা, আমরা বলছিলাম না যে শর্ট সিলেবাসের বাইরে দুইটা জায়গা পড়তে হয়, একটা বলে আসছে ওই যে কোষ রসায়ন চ্যাপ্টারে এনজাইমের ব্যবহার পড়বা, আর এই চ্যাপ্টারটা পড়তে হবে, ঠিক আছে? যে অ্যান্টিবডি ভ্যাকসিন সম্পর্কে ভালো করে জানবা, তাহলেই হয়ে যাবে। রিটেন কিছু দেওয়া আছে, এগুলো হচ্ছে একটু দেখে নিও, রিটেন আসার চান্সেস কম, বাট হচ্ছে তোমার ইয়া দিতে পারে, কি বলে এমসিকিউ দিতে পারে, এই চ্যাপ্টার থেকে হচ্ছে এমসিকিউ দিতে পারে, এমসিকিউ গুলো ভালো করে দেখবা। এবার আসো জিনতত্ত্ব এবং বিবর্তন, লাস্ট অন জিনতত্ত্ব এবং হচ্ছে কি বলতো বিবর্তন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম সম্পর্কিত তথ্য এবং অনুপাত, মানে হচ্ছে ম্যান্ডেলের সূত্রগুলো সম্পর্কে ইন ডিটেলস জানতে হবে তোমাদেরকে, ঠিক আছে? ম্যান্ডেলের সূত্রগুলো সম্পর্কে একদম হচ্ছে কি বলতো বিস্তারিত জানতে হবে, যে কোনটা ম্যান্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, কোনটা ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, কোনটার অনুপাত কত, তারপরে কেন ঘটনা ঘটতেছে, ফিনোটাইপিক অনুপাত কত, জিনোটাইপিক অনুপাত কত, ডিটেলসই জানতে হবে। আচ্ছা দেখি আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, তো বলো তো ম্যান্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাত কত, বলো? এই তো তোমাদের পরীক্ষা হচ্ছে কাল দিন পর পরীক্ষা, দেখি তোমরা বলো দেখি ম্যান্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাত কত, বলো? ম্যান্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাত কত, একটু ফিডব্যাক নেই তোমাদের কাছ থেকে। বলো দেখি, আমি জিজ্ঞেস করছি ম্যান্ডেলের প্রথম সূত্রের হচ্ছে জিনোটাইপিক অনুপাত কত, বলো? তোমরা কমেন্ট করো, আমি দেখতে পারি না, ব্যাপারটা কি এমন? আমি একটা কমেন্টও দেখতে পারতেছি না। আচ্ছা একটা দেখতে পাচ্ছি, যে রবিন খান কমেন্ট করছে 1:2:1। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে জিনোটাইপিক অনুপাত হচ্ছে কি 1:2:1, আর ফিনোটাইপিক অনুপাত হচ্ছে কি বলতো 3:1। তো প্রশ্নে কি চাইছে, অপশন কি আসছে দেখে আনসার করবা, ঠিক আছে? সো এটা গেল। তারপরে হচ্ছে দেখো কিছু সংজ্ঞা পড়তে বলছে,
হোমোজাইগাস, হেটেরোজাইগাস, প্রকট, প্রচ্ছন্ন, টেস্ট ক্রস, ব্যাক ক্রস, ফিনোটাইপ, জিনোটাইপ সংজ্ঞাগুলো দেখবা। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো দেখবা। তারপরে লিথাল জিনের কারণে কি কি রোগ হয় এটা একটু জানবা। লিথাল জিনের কারণে রোগ, ঠিক আছে, এটা হচ্ছে একটু জানার চেষ্টা করবা যে লিথাল জিনের কারণে হচ্ছে কি কি হচ্ছে রোগ হয়। আচ্ছা, তারপরে আসো যে ব্লাড গ্রুপিংটা হচ্ছে জানবা। এটা থেকে মাঝে মাঝে প্রশ্ন হয় আর কি, এতটা ইম্পর্টেন্ট নয়, তবে এই প্রথম দুইটা টপিকস হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ম্যান্ডেলের সূত্র, সূত্রের ব্যতিক্রম, তারপরে হচ্ছে কি বলতো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এগুলো হচ্ছে জানার চেষ্টা করবা। ওকে, তারপরে আসো হচ্ছে কি লিখিত অংশ। এখান থেকে লিখিত এই পর্যন্ত হচ্ছে দেয়নি, বাট হচ্ছে খুব সুন্দর সুন্দর লিখিত কোশ্চেন করা যায় এই চ্যাপ্টার থেকে। যেমন দেখো এই প্রশ্নটা সবচেয়ে সুন্দর প্রশ্ন, বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন মহিলার বিয়ে হলে তাদের সন্তানাদিদের জিনোটাইপ ফিনোটাইপ কেমন হবে? ঠিক আছে, ফিনোটাইপ কেমন হবে এটা তো আমি দিছি হচ্ছে বর্ণান্ধ দিয়ে, এটা হিমোফিলিয়া দিয়েও দিতে পারে, এটাকে কিন্তু তোমাকে ওই যে তখন ক্রস করে দেখাইতে হবে। এই টাইপের রিটেন প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপরে দেখো যে তোমার এই টাইপের প্রশ্ন আসতে পারে, প্রাকৃতিক নির্বাচন মতবাদের ঘটনা প্রবাহ লিখতে বলতে পারে। তারপরে লিথাল জিনের ক্ষেত্রে অনুপাত 2:1 হয় কেন, এটা হচ্ছে আসতে পারে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল কথাবার্তা। এবার চলো এই যে এতক্ষণ আমরা যা বললাম এই কোশ্চেনগুলো দেখবা, পাশাপাশি পাশাপাশি রিটেনের জন্য এই 4টা চ্যাপ্টার পড়বা। ভেরি 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 ইম্পর্টেন্ট। তুমি এই 4টা চ্যাপ্টার পড়লে এতটুকু কনফার্ম যে 3টা প্রশ্ন আসবে, 3টা প্রশ্ন আসবে। এই 4টা চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন আসবে। ক্লাস শেষে নোটের লিঙ্কটা এটা ডেসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে, ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ডেসক্রিপশন থেকে দেখে নিবা। এই ক্লাসের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনে হচ্ছে দিয়ে দিব ক্লাস শেষে পিডিএফটা, ওখান থেকে দেখে নিবা। তাহলে দেখো যে 3টা প্রশ্ন এই 4টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়তে পারো, তুমি মনে করো যে ঢাকা ইউনিভার্সিটিতে 3টা রিটেন প্রশ্ন হচ্ছে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। তোর মধ্যে নগ্নবীজি আর প্রাণীর বিভিন্নতা শ্রেণী বিন্যাস, মনে করো এই 2টা থেকে 2টা চলে আসছে, এই 2টা থেকে 2টা চলে আসছে। আর এই টিস্যুতন্ত্র, উদ্ভিদ সারি তত্ত্ব, এই 2টা থেকে আল্লাহ দিলে একটা দিবে, আর হচ্ছে বাকি একটা আদার্স অন্য কোনো জায়গা থেকে হবে। এই 4টা চ্যাপ্টার ভালো করে পড়ে ফেলবা রিটেনের জন্য হচ্ছে, তাহলেই হয়ে যাবে। তারপরে দেখো এই এখানে প্রশ্নগুলো দেওয়া আছে 23-24, তারপরে হচ্ছে 22-23, তারপরে 21-22, আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফ হচ্ছে এগুলো পেয়ে যাবা হচ্ছে 19-20। এই কোশ্চেনগুলো হচ্ছে দেওয়া আছে যে কি কি প্রশ্ন আসছিল। যেমন আমরা লাস্ট ইয়ারের রিটেন প্রশ্ন তোমরা তো অলরেডি পড়ে ফেলছো, যে দেখো ব্যাকটেরিয়ার, ফ্লাজেলা এবং পিলির মধ্যে 5টি পার্থক্য লিখো। তারপরে জিন ক্লোনিং বলতে কি বোঝো, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপ। তারপর দেখো শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে প্রাণীর জীবন পদ্ধতি প্রধানত কত ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, যে মুক্তজীবী, পরজীবী, এগুলা যেটা সেটা। হাইডার আদর্শ নিউরোসাইটের অংশগুলো হচ্ছে উল্লেখ করে, এটা লাস্ট ইয়ারের রিটেন কোশ্চেন। তারপরের ইয়ারে তার আগের ইয়ারে যেটা ছিল পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, ভাজক কলা ও স্থায়ী কলার হচ্ছে 5টি পার্থক্য, হার্ট অ্যাটাকের 5টি লক্ষণ। এই দেখো সায়েন্টিফিক নেম, ঠিক আছে, দেখো সায়েন্টিফিক নেম দিছে। তারপরে হচ্ছে কি ছিল, মানে তার আগে আর কি, সালোক সংশ্লেষণ ও শ্বসনের মধ্যে 5টি পার্থক্য, মালবেসি গোত্রের 5টি বৈশিষ্ট্য, যে বললাম না, একবার পোয়েসি একবার কি মালবেসি। আর্থ্রোপোডা পর্বের 5টি বৈশিষ্ট্য, বিবর্তনের সপক্ষে 5টি প্রমাণ দিতে বলছে, বিবর্তনের সপক্ষে 5টি প্রমাণ। তারপরে চলো যে ডিএনএ প্রতিলিপন বলতে কি বোঝো, প্রতিলিপনের জন্য প্রয়োজনীয় 4টি উপকরণের নাম লিখতে বলছে। তারপরে দেখো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর গঠনের 5টি বৈশিষ্ট্য, এই যে একটু আগে আমরা দেখে আসছি, প্লাটিহেলমিনথিস এবং নেমাহেলমিনথিস এর 5টি প্রধান পার্থক্য লিখতে বলছে। মানবদের যে কোনো 10টি করটিক স্নায়ুর নাম লিখতে বলছে। এইটা কিন্তু তোমার হচ্ছে তোমাদের বর্তমান সিলেবাসে নাই, কিন্তু ওই সময় যারা পরীক্ষা দিচ্ছে তাদের সিলেবাসে হচ্ছে তোমার ছিল, কিন্তু তাদের সিলেবাসে ছিল। এটা হচ্ছে তোমার সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারের, সমন্বয় ও নিয়ন্ত্রণ। খেয়াল করো যে দেখছো
যে এই যে প্রশ্নটা মানে প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস, সেখান থেকে কিন্তু অলওয়েজ প্রশ্ন আসতেছে। তারপরে একদম 19-20 এই বছর থেকেই সম্ভবত হচ্ছে এই প্যাটার্নে পরীক্ষা হয় আর কি। দেখো সালোক সংশ্লেষণের রাসায়নিক বিক্রিয়াটা লিখতে বলছে, একবীজপত্রী মূলের অন্তর্গঠন, গণ পর্যন্ত মানুষের শ্রেণীবিন্যাস, নিম্নোক্ত প্রাণীদের বৈজ্ঞানিক নাম। বুঝতে পারছো? সো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস, এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। ক্লাস শেষে আমি তোমাদের হচ্ছে পিডিএফ গুলো হচ্ছে এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে হচ্ছে দেখে নিবা। আর আমাদের হচ্ছে কৃষি এবং গুচ্ছের জন্য যে বন্দি পাঠশালা, বায়োলজি কিলার্স, নেটওয়ার্ক এবং রোড টু ডিএমসি স্টেশন মিলে যে কম্বাইন্ড কোর্সটা, এটা হচ্ছে একটা দুর্দান্ত কোর্স হতে যাচ্ছে। আগামী হচ্ছে তোমার 15 তারিখ সন্ধ্যা 7টায় লঞ্চ হবে। সবাই হচ্ছে লঞ্চিং লাইভে চলে এসো, ডিসকাউন্টে ভর্তি হতে পারবা, বই পাবা, অনেক কিছু পাবা। সেগুলো আমরা হচ্ছে লাইভে হচ্ছে ইন ডিটেলস হচ্ছে তোমাদেরকে জানিয়ে দিব। সো সবাই সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও।